একটা কঠিন কিন্তু সঠিক সিদ্ধান্ত খেলাটাকে কিভাবে পুরোপুরি 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে সেটা মাত্র কয়েক মাসের ব্যবধানে বিজেপি কর্মী সমর্থকরা বুঝতে শুরু করে দিয়েছেন। আসলে কয়েক মাস আগেও বিজেপি কর্মী সমর্থকরা একটু কনফিউজড হয়েছিলেন, কেননা দলের মধ্যেই এই গোষ্ঠী ওই গোষ্ঠী সেই গোষ্ঠী একদম তুলকালাম অবস্থা রয়েছে। এরা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়বে কি, নিজেদের মধ্যে লড়াই করতেই তো ব্যস্ত। আর যারা ফ্লোটিং ভোটার অর্থাৎ ডেডিকেটেডলি বিজেপি করেন না কিন্তু চান বিজেপির হাত ধরে এই বাংলায় পরিবর্তন ঘটুন, তারাও কনফিউজ হয়ে যাচ্ছিলেন যে ভাই হবে কি করে, এদের মধ্যে নিজেদের মধ্যেই যদি এত খেয়েই থাকে তাহলে আলটিমেটলি এরা তৃণমূলের বিরুদ্ধে লড়বেটা কি করে। আর এই জায়গা থেকেই কেন্দ্রীয় বিজেপি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। দলের মধ্যে যে বিষ বাষ্পটি ছিল, দলের মধ্যে যে অংশটি পচে যাচ্ছিল এবং গোটা দলে পচন ধরাচ্ছিল, তাকে সাইড লাইন করে দেওয়া হয়েছে। আর যে মুহূর্তে এই সাইড লাইনটা করে দেওয়া হয়েছে সেই মুহূর্তেই কিন্তু বঙ্গ বিজেপিতে ফুল ফুটতে শুরু করে দিয়েছে। প্রথম যে ঘটনাটা আমরা দেখলাম সেটা কয়েকদিন আগে, যেটা বিভিন্ন মিডিয়া একদম হাওয়া তুলতে শুরু করে দিয়েছিল, যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রক্ষা কবচ উঠে গেছে মহামান্য কলকাতা হাইকোর্টে, এবং তার ফলে এবারে তাকে গ্রেপ্তার করা শুধুমাত্র সময়ের অপেক্ষা, কেসের পর কেস দিয়ে তাকে ঘিরে ফেলা হবে, এবং এই নিয়ে গাড্ডায় পড়ে গেছেন। ঠিক সেই অবস্থাতেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন, পরিষ্কারভাবে এগিয়ে এসে বলে দিলেন যে গোটা রাজ্য বিজেপি, এবং তিনি তো বটেই, সকলেই শুভেন্দু অধিকারীর পাশে আছে। এটা যদি হয় এটা রাজনৈতিক প্রতিহিংসা হবে এবং সেটাকে দলগতভাবেই কিন্তু অ্যাটাক করা হবে। আর সেই জায়গা থেকেই স্পষ্ট হয়ে গেল শ্রমিক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারীর সমীকরণটা, রসায়নটা ঠিক কোন জায়গায় রয়েছে, যেটা ওই 3.5 বছরের জেল খাটা আসামি একটা বারবার হাওয়ায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে না তার বিভিন্ন অনুপ্রাণিত মিডিয়া দিয়ে, যে আলটিমেটলি এই দুজনের মধ্যে নাকি ভীষণ রকমের টাসেল আছে, আদি বিজেপি আসছে, তার ফলে এই তৎকাল বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা কোণঠাসা হয়ে যাচ্ছে, শুভেন্দুর ঘনিষ্ঠ যারা তাদেরকে পদ দেওয়া হচ্ছে না। আসল জায়গাটা তা কিন্তু নয়। শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর রসায়ন একদম জমজমাট হয়ে রয়েছে, সকলেই বিজেপি, এবং সেখানে কোথাও কোনো কনফিউশনের জায়গা নেই। এবং এই জায়গাটার থেকেও স্বস্তিকর জায়গা যেটা গতকাল দেখা গেল সেটা হচ্ছে ওই বালুরঘাট, যেটা ডক্টর সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র, সেখানে আমরা দেখলাম গঙ্গারামপুরে বিজেপিকে পারমিশন দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে, তা সত্ত্বেও সেখানে মিছিল করলো, সভা করলো বিজেপি, এবং সেখানে সামনে থেকে নেতৃত্ব দিলেন কে, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। এবং যখন সুকান্ত মজুমদার সেখানে বক্তব্য রাখছেন, বারবার বলছেন শুভেন্দুদার কথা, শুভেন্দু অধিকারীর কথা, বারবার যখন শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠছেন তার মুখে উঠছে সুকান্ত মজুমদারের কথা, শ্রমিক ভট্টাচার্যের কথা, অর্থাৎ মিলে সুর মেরা তুমারা। আর এই জায়গাটা যত বেশি হচ্ছে তত কিন্তু কর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে আস্থা বাড়ছে, নিজেদের মধ্যে কোনো রকম কোনো গণ্ডগোল নেই, সেখানে কোনো রকম কোনো টাসেলের জায়গা নেই, সকলেই ইউনাইটেড, এবং এই ইউনাইটেড বিজেপি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে লড়বে। এই ছবিটা যখন কেন্দ্রীয় স্তরে, যখন নেতৃত্ব স্তরে প্রতিস্থাপিত হয়, তখন কিন্তু কর্মী সমর্থকরা অনেক বেশি চেগে যান এবং সেই জায়গা থেকে সেই কাজটা করতে পারে। আর সেটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী যখন বুঝতে পারছেন যে জিনিসটা তিনি চাইছিলেন, ইউনাইটেড বিজেপি, সেটা তৈরি হয়ে গেছে, এবার লড়াইটা একসঙ্গে হবে এবং লক্ষ্যটা সকলেরই এক, সেটা হচ্ছে এই রাজ্য থেকে তৃণমূলকে সরাতে হবে। তারপর তৃণমূল যাওয়ার পর কে মুখ্যমন্ত্রী হবেন, কে কোন পোর্টফোলিও পাবেন, কার কি দায়িত্ব হবে, সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে, কিন্তু এখন ফোকাসটা ঠিক রাখতে হবে। এইটা যখন তিনি পেয়ে গেছেন, তখন কালকেই যদি দুটো সভার দিকে তাকান, সেখান থেকে কিন্তু তিনি জেলা ওয়াইজ টার্গেট ঠিক করে দিতে শুরু করে দিয়েছেন। তার আগেই অবশ্য এটা বিজেপির যে সল্টলেকের অফিস আছে, সেখানে ওই কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে যাদেরকে রাখা হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে যারা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু বৈঠক হয়েছে, এবং সেখানেও বিধানসভা ধরে ধরে, জেলা ধরে ধরে, সাংগঠনিক জেলা ধরে ধরে সেখানে কিন্তু স্ট্র্যাটেজি ঠিক হচ্ছে, এবং সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে কলকাতা এবং সংলগ্ন যে সাংগঠনিক জেলাগুলো রয়েছে, 9খানা জেলা রয়েছে, অর্থাৎ মোট 63টা আসন রয়েছে, তার মধ্যে 2021-এ মাত্র একটি মাত্র আসন ভাটপাড়াতে জয় এসেছিল বিজেপির হাতে।
কিন্তু এবার সেই টার্গেট বদলে যাচ্ছে, অন্তত 30খানা আসন সেখানে টার্গেট করা হচ্ছে। এবার আপনারা বলবেন যে 30খানা আসন যদি টার্গেট করে তাহলেই কি এখানে সমস্ত কিছু হয়ে যাবে? না, সমস্ত কিছু হয়ে যাবে না, কিন্তু যে স্ট্র্যাটেজিগুলো নেওয়া হচ্ছে সেটা যে 26-এর মহারণের জন্য 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না, সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। নেতা কর্মী যারা রয়েছেন তাদের কাছে দায়িত্বটা স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং সবথেকে বড় কথা, লড়াইয়ের যে রসদের জায়গাটা সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হচ্ছে। সেরকমই গতকাল 2খানা জেলা কভার করলেন, এবং যেই জায়গাটায় বিজেপি এবারে সবথেকে ভালো ফল করতে পারে সেই দিকটাই কিন্তু কনসেন্ট্রেট করছেন। প্রথমে দক্ষিণ দিনাজপুর, সেখানে 6-এ 6 করতে হবে। কোন ফর্মুলায় করতে হবে নিশ্চিতভাবে কর্মীদের সেটা জানিয়ে দিয়েছেন, কিন্তু প্রকাশ্য সভা থেকে যখন সেই কথাটা বলছেন, বার্তাটা তৃণমূলের কাছেও স্পষ্ট হয়ে যাচ্ছে যে লড়াইটা এত ইজি হবে না, এবং বিজেপি কর্মী সমর্থকদের কাছেও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবারে কিন্তু ভোটটা ঠিক জায়গায় আমাদের দিতে হবে। এবং দক্ষিণ দিনাজপুর কমপ্লিট করার পর তিনি চলে গেলেন মালদা, মানে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনেই গিয়েছিলেন, এবং সেখানেও তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে 12টার মধ্যে 11টা আসন জিততে হবে। একটি আসন বিজেপি কিছুতেই জিততে পারবে না। কেন এই কথা বলছেন? কেননা তিনি যে কথাগুলো বলছেন সেগুলো আবেগে ভেসে বলছেন না। ওই 294 আসনে আমিই প্রার্থী, 294টাই আমরা জিতবো, 250টা 260টা আসন জিতে ক্ষমতায় আসবো, এই কথা তিনি বলছেন না। একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তিনি ইকুয়েশনগুলো দেখছেন, সমীকরণগুলো দেখছেন, এবং সেই অনুযায়ী কিভাবে স্ট্র্যাটেজি করলে বিজেপি কোথায় বাজিমাত করতে পারে সেই জায়গাটা তিনি নিশ্চিত করে দিচ্ছেন। কেন তিনি বলছেন 12টার মধ্যে 11টা জিতবেন? একটা কোন আসন জিতবেন না? সুজাপুর জিতবো না। কেন সুজাপুর জিতবো না? তার কারণ হচ্ছে ওখানে হিন্দু ভোটের সংখ্যা মাত্র 8%, 92% মানুষই সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের, অর্থাৎ সংখ্যালঘুরাই সেখানে সংখ্যাগুরু। সুতরাং যত চেষ্টাই করা হোক সেখানে কিন্তু জেতার সম্ভাবনা কোনো রকম কিছু নেই, আর সেই জন্যই বাকি 11টা আসনকে কিন্তু টার্গেট করতে হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারীও এটা বুঝে গেছেন, গোটা বিজেপি নেতৃত্ব এটা বুঝে গেছেন যে ইলেকশনটা যে আসছে সেটাকে কিন্তু একদম জেলা ধরে ধরে এগোতে হবে, কর্মী সমর্থকদের মনোবলটা বাড়াতে হবে, এবং বাস্তব অঙ্কটা তাদেরকে বোঝাতে হবে, তবেই কিন্তু 26-এ বাজিমাত করা যাবে। এবং সেটা যে হাওয়ায় ভেসে হচ্ছে না, এই ইকুয়েশনগুলো থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, কিছুদিন আগের ঘটনা, শুভেন্দুর গাড়ি দেখেই দরজা খুলতেই পায়ে হুমড়ি খেয়ে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক জল্পনা দলবদলের। এখন দলবদল করবেন কি করবেন না, দলবদল করলে সেখানে 21-এর মতোই বিজেপি ভুল করবে, আবারও ভরাডুবি হবে, এগুলো অনেক পরের প্রশ্ন। কিন্তু একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারী এতদিন ধরে বারবার করে বলে আছেন যে তৃণমূল কংগ্রেসের অন্দরে বহু লোক আছেন যারা তার কন্ট্যাক্টে আছেন, এবং তার সঙ্গে তারা অ্যাডজাস্টমেন্ট করে চলেন, তার ফলেই তিনি তৃণমূল কংগ্রেসের ভেতরে সমস্ত রকমের খবর পেয়ে যান। এবার আধুনিক যুদ্ধের নীতি হচ্ছে যে বিপক্ষ শিবিরে কিন্তু নিজের চর রাখতেই হবে, না হলে সেটা বাজিমাত করা যাবে না। কিন্তু শুভেন্দু অধিকারীর এই কথা যখনই বলতেন তখন তৃণমূলের ওই 3.5 বছরের জেলখাটা আসামি পাল্টা বলতেন বিজেপির নাকি 7 জন এমপি, 30 জন এমএলএ তারা লাইন দিয়ে আছে, যে কোনো দিন তারা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসবেন, এবং ওই তালপাতার সেপাই নাকি একটা আছে, তিনি বলতেন তিনি নেহাত দরজাটা খুলছেন না, খুললে বিজেপির দলটাই নাকি উঠে যাবে। তো সেগুলো যে কথার কথা, সেগুলো যে ভাঁওতাবাজি, সেটা প্রমাণিত হয়ে গেল। এবং তার পাশাপাশি যেটা আরও গুরুত্বপূর্ণ হলো যে শুভেন্দু অধিকারীর কথাগুলো সেগুলো কিন্তু ভাঁওতাবাজি নয়। আমরা যে জিনিসটা দেখলাম, সুনীল সিং, যিনি সম্পর্কে অর্জুন সিংয়ের ভগ্নিপতি হন, তিনি নোয়াপাড়ার বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের, এবং 2021-এর আগেই তিনি বিজেপিতে যোগদান করেন, কিন্তু তারপর যখন বিজেপি হেরে যায় তিনি আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন। এবার এই 2026-এর আগে এই সুনীল সিং নোয়াপাড়ার ওদিকেই গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, বাঁশের যে ব্যারিকেড করা ছিল তার পাশে সুনীল সিং দাঁড়িয়েছিলেন। যে মুহূর্তে শুভেন্দু অধিকারীকে দেখলেন তিনি হাত নাড়তে শুরু করলেন, আর শুভেন্দু ও পরখাওয়া রাজনীতিবিদ, এতদিনের সম্পর্ক তিনি জানেন, তিনিও দেখে হাত নাড়লেন। যে মুহূর্তে শুভেন্দুর হাত নাড়াটা দেখলেন, এই সুনীল সিং কিন্তু গাড়ির পিছন ছুটতে শুরু করেন। শুভেন্দু গাড়ি দাঁড় করান এবং দরজা খুলতেই কার্যত হুমড়ি খেয়ে শুভেন্দুর পায়ে ডাইভ দেন। আর শুভেন্দু অধিকারীর গাড়িতে একটা পদ্মফুল ছিল, সেটা এই সুনীল সিংয়ের হাতে তিনি তুলে দেন। একদম প্রতীকী ছবি, কিন্তু যে জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের অন্দরেও কিন্তু লোকজন বুঝতে পারছে যে 26-এর ভোট যুদ্ধটা অন্যরকম হতে চলেছে। এসআইআর যদি সঠিকভাবে হয়ে যায় তাহলেই কিন্তু বিজেপি অনেকটা বাজিমাত করার মতো জায়গায় চলে যাবে, এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে বিজেপির যে ইউনাইটেড ছবিটা হচ্ছে সেটাও কিন্তু এবারে 26-এর যুদ্ধ 21-এর থেকে অনেক আলাদা করে দিচ্ছে, বিজেপিকে অনেকটা অ্যাডভান্টেজ জায়গায় রাখছে। আর সেই কারণেই
তৃণমূলের মধ্যে থেকে যারা ছটফট করছিলেন তারাও কিন্তু ধীরে ধীরে বিজেপির দিকে ঝোঁকা শুরু করছে। আবারও বলছি, এদেরকে দলে নিলে সেটা সঠিক সিদ্ধান্ত হবে, 21-এর মতো ভরাডুবি হবে, সেই ব্যাখ্যা করার জায়গায় এখনো আসেনি, কিন্তু বার্তাটা ক্লিয়ার। শুভেন্দু ফোকাসে রয়েছে, বিজেপি ইউনাইটেড রয়েছে, এবং তার ফলে বিজেপি কিন্তু তৃণমূলকে হারাবার মতো জায়গায় চলে গেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এটা তো বিজেপির অ্যাঙ্গেলের কথা গেল, তৃণমূলও কিন্তু এই জায়গাটা খুব ভালো করে বুঝতে পারছে। এবং যে কারণে ওই হাইকোর্টের যে রায়টা হয়েছে, যেটা আবারও একটা মিসলিডিং স্টোরি ছিল মিডিয়ার, যেটা আমি ব্যাখ্যা করেছি, সেই ব্যাখ্যায় আর যাচ্ছি না, কিন্তু এর ফলে যে স্কোপটা এসেছে সেই স্কোপটাকে কাজে লাগাতে মরিয়া, যদিও সেটা লাগালে কিন্তু বুমেরাং হতে পারে। এখন বুমেরাং হবে কি হবে না সেটা অন্য ব্যাপার, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যে ফোকাসে এসে গেছেন, তাকে যে খুল্লা ছুট ছাড়া দেওয়া হয়েছে, এবং তার ফলে তিনি যে অঙ্ক কষে পুরো অঙ্কটা গোলমাল করে দিতে পারেন তৃণমূলের, এইটা বুঝতে পারছে। ফলে যে করে হোক তাকে বাঁধতে হবে। একটা সুযোগ যখন পাওয়া গেছে, কবেকার সেই বীরবাহা হাঁসদার মামলা, সেইটা নিয়ে নতুন করে একদম শুভেন্দু অধিকারীকে পাকড়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে। এবার যদি বীরবাহা হাঁসদার ঘটনায় শুভেন্দু অধিকারীকে পাকড়াও করতে হয় এবং তৃণমূল রাজধর্ম পালনের কথা যদি বলে, এইসব বাতিলাবাজি করে, তাহলে ওই কাকমন্ত্রী নাকি একটা ছিল না, যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি তার সম্বন্ধে বক্তব্য রেখেছিলেন, এরকম বক্তব্য তো তৃণমূলের হাজারও আছে, কিন্তু না, ওই সব তৃণমূলের কাছ থেকে এক্সপেক্ট করে কোনো লাভ নেই। আলটিমেট যে জায়গাটা হচ্ছে, খুব ভালো করে বুঝতে পারছে শুভেন্দু ক্রমশ ফ্রি হ্যান্ড পাচ্ছে, এবং যেখানে যে বাধার জায়গাগুলো ছিল সেগুলো কেন্দ্রীয় নেতৃত্ব সরিয়ে দিচ্ছে, এবং তার ফলে গোটা বিজেপির কাছে বার্তাটা চলে যাচ্ছে, শুভেন্দুকে সামনে রাখো, শুভেন্দুকে ফোকাসে রাখো, ইউনাইটেড হও, একসাথে লড়াই করো, তারপর কি হবে ভোট হয়ে যাওয়ার পর আমরা ঠিক করব। এই যে বার্তাটা যাচ্ছে, তাতে কিন্তু বঙ্গ বিজেপি সেই পথেই চলতে শুরু করেছে। আর তাই শুভেন্দু অধিকারীকে আটকানো এখন কার্যত অসম্ভব হয়ে যাবে। যে করে হোক, সাম দাম দণ্ড ভেদ সমস্ত কিছু লাগাও, শুভেন্দু অধিকারীকে আটকাও, না হলে 26-এর যুদ্ধ কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর সেইটা যে কতখানি বাস্তবসম্মত, শুভেন্দু অধিকারীর একটা ইকুয়েশন থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এতদিন আমরা দেখে এসেছি, সেই বাম আমল হোক বা তৃণমূল আমল হোক, এই রাজ্যে সংখ্যালঘু ভোট যাদের দিকে ঝুঁকে পড়ে বাজিমাত করার ক্ষেত্রে তারাই কিন্তু এগিয়ে যায়। 2021-এ এই তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ, এত কিছু ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা ক্ষমতায় টিকে গেল কি করে? না, এই সংখ্যালঘু ভোট কার্যত 100% কনসলিডেট হয়ে গেল। আর তাই শুভেন্দু অধিকারী যে বলছেন 6টার মধ্যে 6টা জিততে হবে, 12টার মধ্যে 11টা জিততে হবে, এই জেলায় এই স্ট্র্যাটেজি হবে, কলকাতা সংলগ্ন জায়গায় এই জায়গাটা হবে, তিনি হাওয়ায় ভেসে বলছেন না। আবারও আধুনিক যুদ্ধের যে ইকুয়েশন, সেটাকে মাথায় রেখে যে শুধুমাত্র নিজের ঘরটা দেখলে হবে না, বিপক্ষের ঘরটাও ভাঙতে হবে, তার যে ইকুয়েশনগুলো আছে সেগুলোকেও ছত্রখান করতে হবে, সেই জায়গাটাও তিনি সুনিশ্চিত করে দিচ্ছেন। সংখ্যালঘু ভোট ভাগাভাগি হবে, বড় কথা বলে দিলেন শুভেন্দু। পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিচ্ছেন যে আসাউদ্দিন ওয়াইসি বা নওশাদ সিদ্দিকী, তাদের দিকে সংখ্যালঘু ভোট ঝুঁকছে। এবং আমরা এইটুকুনি জানি যে পশ্চিমবঙ্গের বর্তমান যে ইকুয়েশন দাঁড়িয়ে আছে, সেখানে সংখ্যালঘু ভোটের 2 থেকে 3% যদি তৃণমূলের দিক থেকে স্প্লিট হয়ে যায় না, তাহলেই কিন্তু খেলা ঘুরে যাবে, এবং সেই খেলাটাও শুভেন্দু শুরু করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি এই কনফিডেন্সটা পাচ্ছেন কি করেন? কনফিডেন্সটা ওই জায়গা থেকেই পাচ্ছেন যেটা কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দিয়েছে, দায়িত্ব, তার উপর যে ভরসা, সেই জায়গাটা তিনি বুঝতে পারছেন, এবং তার ফলে সেটা বিজেপির বাকি অংশও বুঝতে পারছে, এবং বুঝতে পারার ফলে তার উপর ভরসা রেখেই ক্রমশ ইউনাইটেড হচ্ছে। আর যত এই ইউনাইটেড বিজেপির ছবিটা স্পষ্ট হচ্ছে, যত শুভেন্দু অধিকারী ফোকাসে আসছে, তত কিন্তু ট্রমা বাড়ছে। শুভেন্দু অধিকারী এতদিন তৃণমূল কংগ্রেসের জন্য ঝড় হয়েছিলেন, এখন কার্যত টর্নেডো হয়ে গেছেন। আর সেটা যত দিন যাবে তত যে আরও ব্যাপকতা পাবে, সেই ইঙ্গিতটাও কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন? সত্যিই বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে সব থেকে ক্রুশিয়াল ফ্যাক্টরের নাম শুভেন্দু অধিকারী, এবং সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির বঙ্গ নেতৃত্ব যেমন বুঝছে, তেমন বুঝছে এই রাজ্যের শাসক দলই। আর তার ফলে তাকে ঘিরেই সমস্ত কিছু রাজনৈতিক ইকুয়েশন বর্তমানে আবর্তিত হচ্ছে। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।